আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। লকডাউন, শাটডাউন, এরপর কি স্টেপ ডাউন? এক লকডাউনে যা খেল দেখিয়েছে, এরপরে শাটডাউন তো আছে রবিবার। তারপর আবার যদি এবার স্টেপ ডাউন যদি হয়, ডাক দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে তাই আমি ভেবে রীতিমতো শঙ্কিত হচ্ছি। শঙ্কিত হচ্ছি কাদের জন্য? শঙ্কিত হচ্ছি এই ভারত বিরোধী যারা আছে আর হাসিনা বিরোধী, লীগ বিরোধী যারা আছে, মানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে, তাদের কি হবে। সত্যি কথা চিন্তায় আমার ঘুম টুম আসছে না যে বেচারারা এই যে কুচি কুচি সাংসদ যেগুলো আছে, নয় বড় বড় ধেড়েগুলো নয় পালিয়ে গেল। জাহাজ যখন ডোবে না, তখন দেখবেন ধেড়ে ইঁদুরগুলো আগে পালায়। এই ধেড়ে ইঁদুরগুলো পালানোর জন্য তাড়াতাড়ি এখন মানে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন যে কচি সাংসদ আছে, তাদের কিন্তু একজন বলেছিল, হাসনাত আব্দুল্লাহ, আপনারা তাই কাল্লা পাঠা বলে ডাকেন, কিন্তু সে কিন্তু সত্যি কথাটা বলেছিল। সে বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি পড়ে। তোমার প্রতি তো আমার রীতিমতো করুণা হচ্ছে। তারপর আমাদের সার্জিস আলম, তারপর 26 করে সজীব ভুঁইয়া, তারপরে আরো কে কে আছে, ল্যাজমোটা প্রচুর আছে এখানে, ল্যাজমোটা সাংসদ আছে। তারা তারা কোথায় যাবে? তাদের তো পালানোর কোনো পথ দেবেন না। মহামান্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি পথ দেবেন না। আর নরেন্দ্র মোদীও বেঁকে বসে রয়েছেন। ওই যতই আপনার খলিলুর রহমান আর লুৎফে সিদ্দিকীকে যতই পাঠানো হোক যে একটা বোঝাপড়ার জন্য, এবারের মতো ক্ষমা ঘেন্না করে দিন। কেন? যখন বলা হয়েছিল যে 7 সিস্টার ল্যান্ডলক কান্ট্রি, আমরা বললাম সাগরের প্রভু, না কি সমস্ত বলেছিলেন। তারপর ভারতকে সমঝে চলার বার্তা, কত কিছু, ভারতকে হুমকি, অনেক কিছু হয়েছে এই 15 মাসে। মানে ভারতকে রীতিমতো শাসানো হয়েছে। এখন শাসানো বাসানো সব পেটের মধ্যে ঢুকে গেছে। এখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। রাজনাথ সিং একটা কথা বলে দিয়েছেন না, যে ইউনূস যা বলবেন সতর্ক হয়ে বলবেন। আর এখন বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না, মাইট তো হবে। দেখুন, ওখানে 24টা প্রাণ গেছিল, অর্ধেক ধ্বংস করেছে। তাই এখানে 15টা প্রাণ গেছে। 15টা না 13টা বিতর্ক রয়েছে এই নিয়ে, 13টা না 15টা, হতেও পারে 13টা, হতেও পারে 15টা, সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। হসপিটাল একরকম বলছে, গভর্নমেন্ট একরকম বলছে। তো এই নিয়ে অনেকে সন্দেহ টন্দেহ রয়েছে। এই যে প্রাণগুলো গেছে, তার বদলা তো নরেন্দ্র মোদী নেবেনি। একটা শিক্ষা তো বাংলাদেশের দরকার। কারণ বাংলাদেশের কিছু দুর্মুখ আছে যারা বলে বেড়াতো যে ভারতবর্ষের ইকোনমি চলে বাংলাদেশের ওপরে। বাংলাদেশের লোক স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য, ঘোরার জন্য ভারতবর্ষে আসে, তার জন্য ভারতবর্ষের ইকোনমি চলে। এখন তো বাংলাদেশের লোক তো 15 মাস ধরে আসছেন না, ভারতের ইকোনমি চলছে কি করে? না দোকানপাট বন্ধ হচ্ছে, না কলকারখানা বন্ধ হচ্ছে, না হসপিটাল বন্ধ হচ্ছে, না ট্যাক্সি আমাদের বন্ধ হচ্ছে, না আমাদের অর্থনীতি থেমে আছে। তাহলে চলছে কি করে? এই সমস্ত আপনারা যত দুর্মুখেরা বলে বেড়াতেন ভারত বিরোধী, ভারতে এসে সব সুবিধা নেবেন, ঘোরাফেরা করবেন, কেনাকাটা করবেন, চিকিৎসা করাবেন, আবার ফিরে গিয়ে ভারতের হয়ে ভারতকে, মানে ভারতের বিরুদ্ধে গালাগাল করবেন। এখন মুশকিল হচ্ছে এই যে নেট বন্ধ করলে আমি করতে পারি না, আর নেট খোলা রাখলে পরে এই করতে করতে আমার ফোন আসবে। এরা বোঝে না যে এই সময়তে আমি রেকর্ডিংটা করি, বলা আছে, তা সত্ত্বেও ফোন করবে। তো
এখন এই যে গতকালকে শুনলাম শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ডিপ স্টেটের সঙ্গে এর সঙ্গে মানে আমার এই পট পরিবর্তন বা যেটা হয়েছে সেটার সঙ্গে ডিপ স্টেটের বা আমেরিকার কোনো যোগাযোগ নেই। ডিপ স্টেট বলেননি, বলেছেন আমেরিকার কোনো যোগাযোগ নেই। সেইটা যেটা বললেন সেটা খুব অর্থবহ। তার মানে স্টেজ আর অল সেট, আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে। ভারত যেখানে যেখানে যা যা করার সব করে দিয়েছে। এইবারেতে আপনারা যাবেন কোথায়? আপনাদের কোথাও ছাড় নেই। আপনি যেখানে যাবেন সেখানে মাইর তো আপনাকে পড়বেই। এই তো ধরুন পাকিস্তানকে তো একদম তো শেষ করবে, আর আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে, আমি বলেছি না আগামী 100 বছরের মধ্যে জেহাদ আর এই ভারত বিরোধিতা এগুলো আর মুখ দিয়ে বেরোবে না। এখন এই যুদ্ধ লাগলে সব পাঠানো বন্ধ হয়ে যাবে, আর সেটা খুব দেরি হবে না। যে প্রসঙ্গে আমি বলবো, আমি বলেছিলাম যে পরে আসবো, পূর্বী কমান্ডের সমস্ত সেনাবাহিনীকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ওদিকে যেমন অ্যাক্টিভ আছে, এখানেও অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। প্রচন্ড ভাবে হালচাল নড়াচড়া করছে। মানে আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি, আমি ডেট বলতে পারবো না, আমি দিনও বলতে পারবো না, আমি সময়ও বলতে পারবো না, কিন্তু যা খবর পাচ্ছি যে হালচাল মনে হচ্ছে তা খুব একটা দেরি হবে না। টপাটপ পড়তে পারে। আর ধেড়ে ইঁদুরগুলো সেইটা করে এখন পালাবার ধান্দা করছে। এখন পালাবে না কেন? গতকালকে শুনলাম 3 জন উপদেষ্টা তারা নাকি ঘেরাও হয়েছিলেন। 3 উপদেষ্টা অবরুদ্ধ হয়েছিলেন, আপনাদের ভাষায় ঘেরাও আমরা বলি, ঘেরাও হয়েছিলেন। সেখানে গিয়ে পুলিশ বাহিনী না সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন আপনাদের উপদেষ্টারা বলবেন আমাদের সিকিউরিটি দাও, জজ সাহেবরা সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে, সচিবরাও সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে। সবাই যদি সবার সিকিউরিটি নিয়ে মত্ত থাকে তাহলে লড়াইটা করবে কে? আর ওয়াকারুজ্জামানকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এ ব্যাপারে আমি একদম নিশ্চিন্ত যে, নিশ্চিন্ত বলবো না, নিশ্চিত, কথাটা বলা ভুল হয়েছে, নিশ্চিত যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আপনাদের দেশে পা রাখবেন। এইটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আজকে বলে দিচ্ছি, একদিন আপনাদের বলিনি, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন। আর এই যে স্টেপ ডাউন যদি উনি ডাক দেন, আর শাটডাউনে কি হয় দেখি, যে কেলোর কীর্তি কি হবে। হ্যাঁ, লকডাউনেই তো এই অবস্থা, শাটডাউনে কি হয় সেটা আমি দেখব। তারপর স্টেপ ডাউন যদি উনি ডাক দেন, তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না। না জামাতকে দেখতে পাবেন রাস্তায়, না এনসিপি কে দেখতে পাবেন রাস্তায়, না বিএনপি কে দেখতে পাবেন রাস্তায়, কাউকে রাস্তায় দেখতে পাবেন না। সব ঘরে ঢুকে যাবে। ওই যত জামাতি বিএনপি আর এই এনসিপি আছে না, এরা হচ্ছে সব কাগুজে বাঘ। এই কাগুজে বাঘদের আমার চেনা আছে। যখন সত্যি সত্যি লঙ্কায় আগুন লাগবে না, তখন দেখবেন সব সমুদ্রের ধারে 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 সব ঝাঁপ দিচ্ছে গিয়ে। আমি শুধু এটুকু বলে রাখি, আপনারা অপেক্ষা করুন, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের দেশে ঢুকবেন। প্রায় 1.5 বছর কি 20 মাস বাদে। এখন শুধু আপনারা দিন গুনুন, এবং আমার কথা আক্ষরিক অর্থে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন। তারপরে তো উনি ডিসলভ করে দেন কিনা, পার্লামেন্ট ডিসলভ করে দিয়ে ভোটে যাবেন কিনা সেটা তো আমরা জানি না। তবে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন, গদিতে বসবেন, বসে তিনি আবার এই যে যত আছে না সব কোমরে দড়ি ফড়ি পরিয়ে তারপরে গিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে তারপরে উনি হয়তো পার্লামেন্ট ডিসলভ করে দেবেন।
দিয়ে ফ্রেশ ম্যান্ডেটে যাবেন, কারণ উনি জানেন যে ফ্রেশ ম্যান্ডেট দিলে পরে মানুষ এখন বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট, কি হতে পারে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে ধেড়ে ইঁদুররা পালানোর জন্য সব ব্যস্ত, কচি সাংসদরা পড়ে পড়ে মার খাবে। আর এই পালানোর রাস্তা না শেখ হাসিনা জেদ ধরে রয়েছেন, কেউ পালাতে পারবে না, না মোদিজিও পালাতে দেবেন কাউকে। প্রহার অনিবার্য, এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ঢুকছে, এটাও অনিবার্য। গতকাল ভোলায় 3 জন উপদেষ্টা গিয়েছিলেন, আপনারা ইতিমধ্যেই জানেন। ফয়জুল কবির বিদ্যুৎ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তারা সেখানে গিয়েছিলেন, জনগণের সাথে কথা বলেছেন। এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল, এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের 64টা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে আর কি বাই রোড। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল। কিন্তু এই 3 জন উপদেষ্টা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না, এটি বোধহয় খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল, কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত। যাই হোক, তারা এই কাজটি এখন শুরু করবে না। এবং কেন করবে না? তারা বলেছে তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে। অর্থাৎ শেখ হাসিনা সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল, এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম। যাই হোক, সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে। কেন নতুন করে ডিজাইন করবে? তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনার সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে। যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনার সরকার লুটপাট করতে পারে, ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে, এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি, এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর। এই ধর শব্দের পরে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে। তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ টুলিশ, তারা কোনো মতে 3 জন উপদেষ্টাকে রক্ষা করেছে। সেখানে র্যাবকে খবর দেওয়া হচ্ছে, সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে, তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে। কিন্তু এই 3 উপদেষ্টা আর তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি। এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, সবার প্রিয় হাবা হাসমত, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন। সেই হেলিকপ্টারে করে এই 3 উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন। এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে, যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীন ভাবে সফল হয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশুদিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে। কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে, অবরুদ্ধ বলা যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে। তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায়, অর্থাৎ পুলিশ, র্যাব, আর্মি। এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয়, জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে, এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় 4,500 অস্ত্রধারীকে অস্ত্র সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং এইটা একটি বিদেশি সংস্থার বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল, এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি ভাবেন, যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন, তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য। এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন। কিন্তু ডক্টর ইউনূস আপনাদের আমি বলেছি যে হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান, প্রচন্ড গড়। সে আসিফকে সরকারি কোষাগার থেকে 28 কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য। এই লকডাউনে 2 দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার, এবং এর জন্য সরকারি 28 কোটি টাকা তাকে ইউনূস দিয়েছে। এবং এই 28 কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে, যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি
ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে। এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি, তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের 15 মাসের রাজনীতির একটা বড় ভুল করবে। কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে কোত্থেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না, কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে সাওয়া মা ভেঙে দিতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। এদিকে ছোট্ট একটা ঘটনা, এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে কিন্তু বলতেই হয়। এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেয়াদব ব্যারিস্টার ফুয়াদ, টাকলা ফুয়াদ বলে যাকে চেনে, সে সম্প্রতি গতকাল বা পরশুদিন কক্সবাজারে গিয়েছিল। তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটরের ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে এবং পরবর্তীতে সেই হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে এটাকে ভাইরাল করছে। এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় এআই দিয়ে একটা মানে এখন তো ক্যারেক্টার অ্যাসাসিন করা একটা চলছে, কিন্তু পরে দেখলাম না, এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা। এই হলো টাকলা ফুয়াদ, যারা ধর্মের নামে কপালে দাগ ফালায় দিচ্ছে নামাজ পড়তে পড়তে, আবার ক্যান্টনমেন্ট উড়ায় দিচ্ছে, আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না, বাংলাদেশের স্বাধীনতা মানে না। এইবার দেখা যাক বাংলার মানুষ এই টাকলা ফুয়াদকে নিয়ে কি করে। আর ছোট্ট আরেকটা বিষয় যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে, তিনি খুব স্পষ্ট করে চ্যানেল 16-এর একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্ড মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছে। এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট, এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না, এইখানে আপনাদের কাছে কি মনে হয়? এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে যেটা নিয়ে পরে আলাপ করবো। আজ এ পর্যন্ত।